আসবো প্রাক্তন নৌসেনা কর্তা বিমল কুমার চন্দ আমাদের সঙ্গে রয়েছেন, তবে তার আগে হাত তুলছিলেন নীলাভ কি বলছিলেন? দেখুন, এই যে বাংলাদেশের কথা বলছেন না, বাংলাদেশ হলো একটা পাগলের দেশ। কেন বলছি পাগলের দেশ? যে দেশটা ভারত খেতে দিলে খেতে পায়, ভারত পড়তে দিলে পড়তে পায়, যে দেশটার ভারত থেকে কয়লা নিতে হয়, ভারতের থেকে স্টোন চিপ নিতে হয়, যেই দেশটার অধিকাংশ মানুষের ভারতে আসতে হয় চিকিৎসার জন্য, ভারতে আসতে হয় উচ্চ শিক্ষা লাভের জন্য, সেই দেশটার নেতারা বলে, প্রাক্তন সেনাকর্তারা বলে ভারতকে নাকি 4 দিনে দখল করবে। কত বড় পাগল শুনুন! ভারতের নাকি 7 সিস্টার্সকে দখল করবে, উত্তর পূর্ব ভারত নাকি বাংলাদেশের অন্তর্ভুক্ত হবে। আসলে এই বাংলাদেশের যে পাগলগুলো এই কথাগুলো বলে, তারা চিন্তা করে বা তারা ভাবে, তারা নেশাগ্রস্ত কিনা জানি না, তাদের মানসিক বিকারগ্রস্ত কিনা তারা জানি না, তাদেরকে কলকাতায় এনে একটা ভালো চিকিৎসা করানোর দরকার, ভারতে তো ভালোভাবে মাথার চিকিৎসা করানোর দরকার। কারণ তারা ভাবে যে পৃথিবীর অন্যতম ক্ষমতাশীল রাষ্ট্র বা প্রধান ক্ষমতাশীল রাষ্ট্র মনে হয় বাংলাদেশ। বাংলাদেশ মনে হয় সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, বাংলাদেশের হাতে বোধহয় সারা পৃথিবীর ক্ষমতা। যেই বাংলাদেশের সেই বাংলাদেশের তারা পক্ষ নিচ্ছে, সেইখানে দাঁড়িয়ে ভারত সরকার যে পদক্ষেপ নিয়েছে আমি মনে করছি একদম ঠিক আছে। এই ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, কারণ বাংলাদেশকে বুঝতে হবে বাংলাদেশ একটা ভিখারিদের দেশ। সেই ভিখারি রাষ্ট্র তারা স্বপ্ন দেখছে, তারা ধনী, তারা পৃথিবীর অন্যতম শক্তিশালী রাষ্ট্র, তারা হয়তো আমেরিকা হয়ে গেছে, নিজেদের ভাবছে রাশিয়া হয়ে গেছে, ভাবছে ভারত হয়ে গেছে, সারা পৃথিবী তাদের সাম্রাজ্য হয়ে যাবে, ইউনুস সারা পৃথিবীর নেতা হয়ে যাবে। আদতে কি জানেন তো, এর আগে অন্য বক্তারাও বলছিলেন, আমি তাদের সাথে সেটা একমত, একটা পাড়ার ক্লাবে অনেক সময় দেখবেন মারামারি করে ক্লাবের সেক্রেটারি, ক্লাবের প্রেসিডেন্ট চেঞ্জ হয়। বাংলাদেশের অবস্থাটা তাই। বাংলাদেশ কি কোনো গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার নেই? একটা হঠাৎ কোটা বিরোধী আন্দোলনের নাম করে সেখানে একটা অরাজকতা তৈরি করে জোর করে একটা শাসন ব্যবস্থা। আমি আসছি আপনার কাছে, আমি প্রাক্তন নৌসেনা কর্তা বিমল কুমার চন্দ্রের কাছে আসার আগে, কারণ 71-এর পর কি দেশ, কিসের বিনিময়ে, কত রক্তের বিনিময়ে, কত পরিশ্রমের বিনিময়ে, যদিও বেঈমান আমি বলবো, কি বলবো ভাষা নেই, তারপরও তারা মানে সুযোগ পেলেই ভারতের সেনা হোক, ভারত সরকার হোক, প্রত্যেক ক্ষেত্রে তাদেরকে কাঠগড়ায় তোলার জন্য রেডি থাকে। পাকিস্তান বন্ধু হয়ে গেছে, চীন বন্ধু হয়ে গেছে। এখানে বসে রয়েছেন প্রাক্তন নৌসেনা কর্তা, যিনি 71-এর যুদ্ধে সরাসরি ছিলেন। তার কাছে আসার আগে স্যার আমি একটু সময় নিয়ে নেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে যোগদান করেছেন এই খবর পাওয়ার পর ব্লিটজের সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। সালাউদ্দিন সাহেব, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়, সোজাসুজি স্বর্ণালীতে। দিনের পর দিন মোহাম্মদ ইউনুস, আপনি একাধিকবার বলেছিলেন এবং আমাদের শো থেকে বসে বলা ভালো, আপনি প্রকাশ্যে সেই দেশের একজন মানুষ হিসেবে, ভূমিপুত্র হিসেবে, একজন সাংবাদিক হিসেবে সরাসরি ওয়ার্নিং পর্যন্ত দিয়েছিলেন, বারণ পর্যন্ত করেছিলেন, কড়া বার্তা দিয়েছিলেন, কেউ শোনেনি। দিনের পর দিন 7 সিস্টার নিয়ে অত্যন্ত বিরক্তিকর মন্তব্য, যেটা তাদের করার কথা নয়, তাদের এখতিয়ার বহির্ভূত মন্তব্য এবং চীনের সঙ্গে অতি সখ্যতা, পাকিস্তানের প্রতি প্রেম। আর এখন দেখা গেল কি, ভারত সরকার স্থলপথে সমস্ত ব্যবসা বাণিজ্যের রাস্তা বন্ধ করে দিল বাংলাদেশের। আমরা আলোচনা করছিলাম স্টুডিওতে যে 71-এর পর থেকে কখনো এরকম হয়নি, বাংলাদেশের উপর এত কড়া নিষেধাজ্ঞা কখনো হয়নি। শুধুমাত্র 2টো বন্দর খোলা রয়েছে, একটা কলকাতা পোর্ট, একটা মুম্বাই পোর্ট, কিন্তু নর্থ ইস্টের সঙ্গে সরাসরি আর ব্যবসা করতে পারবে না বাংলাদেশ। এত বড় একটা সিদ্ধান্ত, একটা কড়া পদক্ষেপ নিতে বাধ্য হলো ভারত। এবং আমার মনে হয় এটা আপনি আরো ভালো বলতে পারবেন যে এটা বাংলাদেশের জন্য বা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য, তার অর্থনীতির জায়গা থেকে এটা কতটা বড় ধাক্কা এবং এর জন্য দায়ী কে হবে? অনেক অনেক ধন্যবাদ স্বামীজি। দেখুন, আজকে ভারত সরকার মোট 6 ধরনের আইটেম এটা বাংলাদেশ থেকে নেওয়া ব্যান করেছেন। এই জন্য আমি ভারত সরকারকে সাধুবাদ জানাচ্ছি, কারণ বাংলাদেশে যারা এখন ক্ষমতা দখল করেছে এরা জঙ্গি বিরোধী, এরা পাকিস্তান পূজারী এবং এরা ভারতের যত শত্রু চীন, তুরস্ক, তাদের সাথে মানে ঘনিষ্ঠ সম্পর্ক রাখছে। যোগাযোগ কি বিচ্ছিন্ন হয়ে গেছে? আমি শুনতে পাচ্ছি না সালাউদ্দিন শোয়েব চৌধুরী কি বলছেন, আমার কান পর্যন্ত এসে পৌঁছচ্ছে না। আমার কথা শোনা যাচ্ছে না? বলুন সালাউদ্দিন সাহেব, বলুন। আমি বলছি যে ভারত সরকার যে 6 ধরনের আইটেম আজকে বাংলাদেশ থেকে যারা নিশ্চিত করেছেন, এটা এই জন্য আমি ভারত সরকারকে সাধুবাদ জানাবো। কারণ ভারত বাংলাদেশকে 71 থেকে ক্রমাগত সাহায্য করেছে, কিন্তু ভারতের সহযোগিতা নিয়ে ভারতের বিরোধিতা করা, ভারতের শত্রুদের সাথে চীন,
তুরস্ক, পাকিস্তান এদের সঙ্গে মাখামাখি করা, এসব করার ফলে বাংলাদেশে এখন যে জঙ্গি জেহাদি জান্তা ক্ষমতা রেখেছে তাদের আর তাদের কাছ থেকে কোনো ধরনের অনুগ্রহ অনুকম্পা পাওয়ার কোনো অধিকার নেই। বাংলাদেশের মানুষ আজকে বুঝতে পারবে। আমি সুস্পষ্টভাবেই বলতে চাই, বাংলাদেশে যারা পাকিস্তানি পতাকা নিয়ে লাফাচ্ছে, জিন্দা ছবি নিয়ে লাফাচ্ছে, তারা এবার ভারতে তো বন্ধ হবে, আরো কিছু বন্ধ হবে। তো পাকিস্তানে গিয়ে পাঠাক, ভিখারি পাকিস্তান, ওদের ভিক্ষে করে বাজি পেলেই তো পাকিস্তানের কাছ থেকে বিক্রি করুক। আমাদের দেশ যদি একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশের এই জঙ্গি জেহাদি ডাক্তার, এই আত্মঘাতী সিদ্ধান্তের কারণে একজন ইউনুসের সিদ্ধান্তের কারণে তার জঙ্গি জেহাদি বাহিনীর ঘটকারিতার কারণে গোটা বাংলাদেশের 18 কোটি বাঙালি ভুক্তভোগী হবে। কাজেই আমি মনে করি ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন এটাই সঠিক। কারণ একটি শত্রু রাষ্ট্রের কাছ থেকে তো ভারত কখনো কিনতে পারে না। বাংলাদেশ ভারতের কখনোই শত্রু রাষ্ট্র ছিল না, বাংলাদেশ ছিল ভারতের মিত্র রাষ্ট্র। কিন্তু গত বছর আগস্ট থেকে জেহাদি অভ্যুত্থান, এরপর থেকে বাংলাদেশের যে আচরণ ক্ষমতাসীনদের, এই আচরণের ফলে ভারতের এখন আমার মনে হয় আরো কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।